আনারের লাশ গুমে জড়িত সিয়াম নেপালে আটক। কাঠমান্ডুর পথে ঢাকার গোয়েন্দারা শাহিনকে ফেরাতে ইন্টারপোলকে দেয়া হয়েছে চিঠি। খুলল দক্ষিণের আরেক দুয়ার, বেনাপোল মোংলা রুটে আনুষ্ঠানিক রেল চলাচল শুরু। খুশি এই অঞ্চলের মানুষ। যারা দুই বন্দরের ব্যবসায়ী আছে তারাও তাদের ব্যবসাটা দক্ষিণ অঞ্চলে আরো প্রসারিত করতে পারবে। কষ্ট লাঘব হচ্ছে, ডাইরেক্ট চলে যাচ্ছে। একদিকে সাশ্রয়ী, টিকিটের ভাড়া কম, তারপরে নিরাপদ, ফলে মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। বেপরোয়া নিত্যপণ্যের বাজার, কোনো কিছুতে কমছে না দাম। ব্যবসায়ী সিন্ডিকেটে জিম্মি সরকার, বলছেন ভোক্তা। নতুন বাজেটে সংকোচন নীতি নয়, রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ। অহেতুক প্রকল্প না নেয়া ও নির্ধারিত সময়ে কাজ শেষ করা পরামর্শ। এবং কুষ্টিয়ার হাবাসপুর প্রাথমিক স্কুলে 3 ছাত্রের জন্য 4 শিক্ষক। অনুন্নত সড়কের কারণে আবাসন ছাড়ছেন বাসিন্দারা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। ভারতে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর লাশ গুমে জড়িত সিয়ামকে আটক করেছে নেপালের পুলিশ। বৃহস্পতিবার দেশটির পুলিশ তাকে আটক করে। সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে, ছিলেন শাহিনের সহকারী। আনার হত্যায় এ পর্যন্ত দেশে 3 জন, কলকাতায় 1 ও নেপালে 1 জন আটক হলো। আটক সিয়ামের বিষয়ে তদন্তে কাঠমান্ডুতে ডিবি প্রধান হারুন সহ 4 সদস্যের গোয়েন্দা দল। আখতারুজ্জামান শাহিনকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানায় ডিবি। ফজলে আদিত্যর রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। ভারতে এমপি আনারুল আজিম আনারকে হত্যার পর লাশ গুমে জড়িত সিয়ামকে আটক করেছে নেপালের পুলিশ। বৃহস্পতিবার দেশটির পুলিশ তাকে আটক করে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। আটক সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে, তিনি ছিলেন শাহিনের সহকারী। আটক সিয়ামের বিষয়ে নেপালের সঙ্গে কলকাতা পুলিশও যোগাযোগ রাখছে। 13 মে কলকাতায় এমপি আনারকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপালে চলে যান। আখতারুজ্জামানের সঙ্গে নেপালে তার সহযোগী সিয়ামের বৈঠক হয়। এরপরই হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ওরফে শাহিনও 20 মে দিল্লি থেকে কাঠমান্ডু যান। সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান শাহিন। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের অনেকে নেপালে রয়েছে এমন ধারণা বাংলাদেশি গোয়েন্দাদের। ঘটনা খতিয়ে দেখতে নেপালে গেছে ডিবি প্রধান হারুন সহ 4 সদস্যের গোয়েন্দা দল। আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে যোগসূত্র বা ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এবং আপনারা জানেন আমাদের যে যশোর ঝিনাইদহের মাননীয় সদস্য, ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে। ডিবি প্রধান জানান, আখতারুজ্জামান ও সিয়ামের পাসপোর্ট, মুঠোফোন নম্বর সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুলিশের মহাপরিদর্শক আইজিপি ইন্টারপোলকে অবহিত করেছেন। এছাড়া আখতারুজ্জামানকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে ভারতেও সহযোগিতা চাওয়া হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এ নিয়ে এ ঘটনায় দেশে 3 জন, কলকাতায় 1 জন ও নেপালে 1 জন আটক হলো। আনোয়ারুলকে খুনের আগে খুলনার চরমপন্থী শিমুল ভুইয়া ও শিলাস্তি নামে এক নারীকে সঙ্গে নিয়ে 30 এপ্রিল কলকাতায় যান মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান। খুনের ছক সাজিয়ে তিনি 10 মে আকাশপথে ঢাকায় ফেরেন। 13 মে তার ভাড়া করা ফ্ল্যাটে সংসদ সদস্য খুন হন। আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামিকে আরও 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এ আদেশ দেন। আসামিরা হলেন চরমপন্থী নেতা শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান। এদিকে এখনও মেলেনি সঞ্জীবা গার্ডেনে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের ফরেনসিক রিপোর্ট। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা কোথায় আছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কোনো সূত্র বলছে তিনি দেশে অবস্থান করছেন, আবার কেউ কেউ বলছেন সপরিবারে দুবাই আছেন। আর দুদক জানিয়েছে সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাইবে তারা। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রচার করা হয়। এরপরই আলোচনায় সাবেক এ আইজিপি।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে গেল সপ্তাহে বেনজির আহমেদের সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। আগামী 6 জুন সাবেক আইজিপিকে ও 9 জুন তার স্ত্রী ও সন্তানদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার সৃষ্টি হয়েছে বেনজির আহমেদের অবস্থান নিয়ে ধোঁয়াশা। গেল কয়েকদিন ধরে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না কোথাও। গুলশানের বাসায়ও নেই তারা, ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত বন্ধ। এমনকি দুদকের তলবের নোটিশও তাদের হাতে পৌঁছে দিতে পারেননি অনুসন্ধান দল। এখন তারা কোথায় আছেন তা নিশ্চিত হতে পারছে না দুদক কিংবা আইনশৃঙ্খলা বাহিনী। ঘনিষ্ঠজনদের দাবি, চিকিৎসার কারণ দেখিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিদেশে অবস্থান করছেন বেনজির আহমেদ। তবে দেশ ত্যাগের বিষয়ে সরকারি কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকও জানিয়েছেন একই তথ্য। এই প্রসেসের মধ্যে থাকতে থাকতে উনি দেশের বাইরে চলে গেছেন, এটি কি সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত? আমি ঠিক জানি না, আই এম নট ক্লিয়ার, এমনকি এটা এখনো পরিষ্কার। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুর্নীতি দমন কমিশন দুদক। জমি, ফ্ল্যাট সহ বিভিন্ন খাতে বিপুল অঙ্কের বিনিয়োগের উৎস খুঁজতে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শিগগিরই আদালতে আবেদন করা হবে বলে জানায় দুর্নীতি বিরোধী এ সংস্থা। অনুসন্ধানে জানা গেছে বেনজির আহমেদ চাকরিকালীন কক্সবাজার, গোপালগঞ্জ, মাদারীপুর, টুঙ্গিপাড়া, কোটলিপাড়া সহ দেশের বিভিন্ন স্থানে স্ত্রী সন্তানদের নামে 621 বিঘা জমি কেনেন, যার দলিল মূল্য ও বাস্তব মূল্যের অনেক পার্থক্য পেয়েছে দুদক। এছাড়া তার অতালিকাভুক্ত 19 কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড ও সঞ্চয়পত্রে বিপুল বিনিয়োগের সন্ধান পেয়েছে দুদক। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। উদ্বোধনের 7 মাস পর বেনাপোল মোংলা রুটে শুরু হলো বহুল কাঙ্ক্ষিত ট্রেন চলাচল। শনিবার সকালে বেনাপোল স্টেশন থেকে বেতনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে যায়। সপ্তাহে 7 দিনই চলবে ট্রেনটি। এ রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। তারা বলছেন, এ রুটে যোগাযোগে যেমন যোগ হলো অন্য মাত্রায়, তেমনই আর্থসামাজিক উন্নয়নেও রাখবে বড় অবদান। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল 9:15টায় বেনাপোল ছাড়ল ট্রেন বেতনা এক্সপ্রেস। সম্ভাবনার দ্বার উন্মোচন হলো পুরো খুলনা অঞ্চলের। এর আগে সকালে ট্রেনটি খুলনা থেকে 9:25 বেনাপোল বন্দরে পৌঁছায়। এ সময় যাত্রী নিয়ে ট্রেনটি মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি যশোর খুলনা হয়ে দুপুর 1টায় পৌঁছানোর কথা মোংলা স্টেশনে। এ রুটে ট্রেনটি চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন স্টেশনের যাত্রীরা। যারা দুই বন্দরে ব্যবসায়ী আছে, তারাও তাদের ব্যবসাটা দক্ষিণ অঞ্চলে আরো প্রসারিত করতে পারবে। কষ্ট লাঘব হচ্ছে, ডাইরেক্ট চলে যাচ্ছে। একদিকে সাশ্রয়ী, টিকিটের ভাড়া কম, তারপরে নিরাপদ, ফলে মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। ট্রেনটি চালু হওয়ায় শুধু যাতায়াতেই সুবিধা নয়, ব্যবসা বাণিজ্য প্রসারেও স্থানীয়রা দেখছেন বড় সম্ভাবনা। সপ্তাহের 7 দিনই এ রুটে চলবে ট্রেনটি। ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা জানালেন এই রেল কর্মকর্তা। মালামাল, যাত্রী সবকিছুই এই ট্রেনে পরিবহন করা যাবে এবং এখন হয়তো বা একটা ট্রেনই চালু হলো, ভবিষ্যতে আরও ট্রেন চালু হবে। 2010 সালে একনেকে অনুমোদনের পর 2016 সালের সেপ্টেম্বরে কাজ শুরু হয় বেনাপোল মোংলা রেল প্রকল্পের। কাজ শেষে 2023 সালের 1 নভেম্বর প্রকল্পটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকারের ঋণ সহায়তায় 4000 কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান L&T ও ইরকন ইন্টারন্যাশনাল। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বেনাপোল মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু, এতে খুশি স্থানীয়রা। আর এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে এস সোহান। সোহান, আপনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সোহান, ট্রেন চলাচল তো শুরু হওয়ার কথা ছিল, শুরু হয়েছে কিনা এবং এই বিষয়ে স্থানীয়রা কি বলছেন? খুলনা মোংলা যে রেলওয়ে, এখানে কিন্তু আজকে থেকে আনুষ্ঠানিক রেল চলাচল শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে যে স্টেশনটিতে রয়েছি, এই স্টেশনটি হচ্ছে বাগেরহাটের কাটাখালী রেলওয়ে স্টেশন। আসলে খুলনা পশ্চিমাঞ্চল যে রেলওয়ে, সেই রেলওয়ে অফিসের সময় অনুযায়ী এখানে 11:50-এর সময় ট্রেনটি আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ট্রেনটি আসেনি, যার ফলে স্থানীয়রা কিন্তু একটু অস্বস্তি বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তারা বলছে যে আজকে প্রথম দিনই কেন এত দেরি হচ্ছে, দ্রুত ট্রেন আসবে, আমরা ট্রেনে উঠবো, এরকম সবার মধ্যে আসলে একটা উচ্ছ্বাস, উদ্দীপনা
বিরাজ করছে, কিন্তু ট্রেনটি সঠিক সময়ে না আসায় একটু বিরক্ত হচ্ছেন স্থানীয়রা। এছাড়া আমরা যদি বলি যে এই ট্রেন সংযোগ যুক্ত হওয়ার ফলে আমাদের বাগেরহাট এবং মোংলার কিন্তু ব্যবসা বাণিজ্য এবং সার্বিক যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে মনে করছেন স্থানীয়রা। তারা জানিয়েছেন যে মোংলা যেহেতু বন্দর এবং এই বন্দর থেকে ব্যবসা বাণিজ্যের একটা সম্প্রসারণ হয়ে থাকে, যার কারণে এখান থেকে মালামাল পরিবহন এবং যশোর এবং ইন্ডিয়া থেকে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন হবে। এছাড়া এখানে সবথেকে বড় বিষয় যেটা বাস এবং অন্যান্য সড়ক পথে যে ভাড়া, সেই ভাড়ার থেকে কিন্তু কম ভাড়ায় আমাদের বাগেরহাট এবং মোংলার লোকজন কিন্তু বেনাপোল, যশোর এবং অন্যান্য স্থানে যেতে পারবে বলে জানিয়েছেন। বাগেরহাট থেকে আমার কাছে এই ছিল খুলনা মোংলা রেল লাইনের সর্বশেষ। সোহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বেনাপোল মোংলা রুটে ট্রেন চলাচল শুরু নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সোহান। দ্রব্যমূল্য বৃদ্ধিতে অতীতে সব রেকর্ড ছাড়িয়েছে। ভরা মৌসুমেও পেঁয়াজ ও আলুর বাজারে কেন ঊর্ধ্বগতি, তার হিসাব মেলাতে পারছেন না সাধারণ ক্রেতা। এক মাসের মাথায় দ্বিগুণ হয়েছে রসুন, এলাচ ও জিরার দাম আকাশছোঁয়া। মন্ত্রণালয়ের নানা তৎপরতার পরও কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না বাজার। অনেকটাই ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে সরকার। কষ্ট বাড়ছে মধ্যবিত্ত আর নিম্নয়ের মানুষের। মাজহুল ইসলামের রিপোর্ট। ঘূর্ণিঝড়, রিমাল কিংবা বৃষ্টিপাত কোনো কিছুই প্রভাব ফেলতে পারেনি রাজধানীর চড়া মূল্যের বাজারে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে খাদ্যপণ্যের দামই সবচেয়ে বেশি। পেঁয়াজ, আলু উৎপাদনে বিশ্বে সপ্তম বাংলাদেশ, অথচ ভরা মৌসুমেও পেঁয়াজের কেজি ৭৫ টাকা আর আলুর দাম ৫৫। কয়েক মাস আগের ১২০ টাকা কেজি রসুনের দাম ২৪০ টাকা। প্রত্যেকটা জিনিসের দাম আসলে সব থেকে বেশি, আর যারা আমরা নিম্ন আয়ের, আমাদের জন্য তো আসলে ছোট। খালি ব্যাগ নিয়ে ফিরে যাচ্ছে, কিনতে পারে না, জিনিসের এত দাম। পেঁয়াজ, আলু এগুলো আসলে এখন আলুর কেবল সিজন শেষ হলো, এখন আলুর দাম অনেক বেশি। ৫০-৬০ টাকা একটা আলুর ১ কেজি আলু, যে আলু কেজি এখন ১৫-২০ টাকা বা ২৫ টাকা হওয়া উচিত ছিল। কাঁচামরিচের দাম ডাবল সেঞ্চুরি পেরিয়েছে। সবজির বাজারেও যা তা অবস্থা। আর গরুর মাংস কেনা নিম্নবিত্তের কাছে যেন স্বপ্নের মতো। মাছের বাজারে প্রায় সব ধরনের মাছের দামই নাগালের বাইরে। এমন হতাশ, কাঁচামরিচ নিতাম আরো বেশি করে, এখন নিচ্ছি এইটুকু। বুঝতে পারছেন হতাশ মানে কি, একেবারে হতাশ। বাজার বর্তমানে সব জিনিসের দাম বেশি, ওটা একমাত্র আল্লাহ জানে, ওটা কারো আমরা দোষারোপ করতে পারব না, কারণ আমরা হলাম একটা দেওয়ালের ভিতরে দেওয়া বন্দি করে পড়ে আছি। ক্রেতাদের অভিযোগ, ঈদ আসার আগেই মশলার বাজারে আগুন লাগিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। কৃত্রিম সংকট আর ডলারের দাম বৃদ্ধির অজুহাতে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এলাচ ও জিরার দাম। এলাচ ৩৪০০ এবং জিরা ৭২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঈদ আসলেই দামটা একটু হঠাৎ করে বেড়ে যায়। কেন বাড়ে? এটা হলো যারা ইম্পোর্টার অথবা যারা মেইন আকারে যারা বিজনেস করে তারা এটার ভালোই দিতে পারে। মৌসুমি ফলে পরিপূর্ণ বাজারের ফলের দাম যেন আকাশচুম্বী। মান ভেদে একটি লিচুর দাম ৫ থেকে ১২ টাকা, আর ১ কেজি জামের দাম ২৫০ থেকে ৩০০ টাকা। সিজন চলে, সিজনের সময় যে পরিমাণ দাম তাতে অনেক বেশি। এখন ১৫০০ টাকা দাম চাইছে লিচু, একটা লিচুর দাম কি ১৫ টাকা পিস পড়ে। ১৪ টাকা পার পিস একটা লিচুর দাম, তাহলে বোঝেন যে আমরা কোন অবস্থা আছি। যদি কারণ বাজার, পাইকারি বাজারেতেও ১৪০০ টাকা শ লিচু কিনে খেতে হয় আমাদের। দ্রব্যমূল্য বৃদ্ধির সব মাত্রা ছাড়িয়েছে দেশ, যার জাতাকলে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবার বাজেটের খবর। ৬ জন নতুন বাজেট পেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। চলমান অর্থনৈতিক সংকটে আয় ব্যয়ের হিসাব মেলাতে সংকোচন নীতি নয়, রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। অহেতুক প্রকল্প গ্রহণ না করে এবং সময় মতো কাজ শেষ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরো জানাচ্ছেন ইফতেখার রেজা। টানা চতুর্থবার সরকার গঠনের পর নতুন অর্থ বছরের জন্য আগামী ৬ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বিভিন্ন মেগা প্রকল্প আর সে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সহ নানা কারণে কিছুটা অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। এমন অস্বস্তির মধ্যেই আসছে বাজেট। বাজেটের যে কোনো ধরনের প্রকল্প সময় মতো বাস্তবায়ন জরুরি উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক সংকোচন নীতি নিলে প্রভাব পড়বে চাকরির বাজারে। সংকোচন নীতিতে গেলে তখন কিন্তু আপনাকে
অনেক দিক দিয়ে আপনি ঝামেলা করবেন এভাবে এমপ্লয়মেন্টের উপরে বিরাট প্রেশার করবে। উন্নয়ন প্রকল্পগুলো সময় মতো বাস্তবায়নে জোর দিচ্ছেন তারা, এতে ঋণের বোঝা কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘাটতি অর্থায়ন কোনো নেতিবাচক কোনো বিষয় না। প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্যে এই বাড়তি ব্যয়গুলো করা, ঋণ নিয়ে করা এবং সেই ঋণের জন্য যে সুদ পরিশোধের যে চাপ, সেই প্রেক্ষাপট থেকে সবসময় মনে রাখা দরকার যে এই ধরনের ঋণগুলো যাতে উপযুক্ত প্রকল্পে ব্যবহৃত হয়, প্রকল্পগুলো যাতে নির্দিষ্ট সময়ে শেষ হয় এবং প্রকল্পের ব্যয় যাতে কোনোভাবে না বাড়ে, যাতে ঋণের যে দায় সেটা যাতে স্বাভাবিক যে দায় তার থেকে বেশি না হয়ে যায়। বাজেটের বাৎসরিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী যাতে সঠিক বাস্তবায়ন হয় তা সরকার দেখবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে, সাশ্রয়ীভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করতে হবে, এটা আমি আপনার সাথে একমত এবং সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। আসলে অনেক তো মানে যথেষ্ট ট্রেনিংয়ের ব্যবস্থাও আছে এবং মনিটরিংয়ের ব্যবস্থা আছে, এগুলো তো অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টের সাথেও যুক্ত আছে, তাই না? ধরেন এটা তো বিভিন্ন মন্ত্রণালয় এপি এর সাথেও যুক্ত আছে। ওনারা বাস্তবায়ন করতে না পারলে কিন্তু পরবর্তী বছরে তাদেরকে হয়তো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়। যারা বাস্তবায়ন করতে পারেন না তাদেরকে তো বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। সরকারি রাজস্ব আদায় ডিজিটাল পদ্ধতিতে হলে কর জিডিপি বাড়বে বলেও মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। তারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। ভারতের লোকসভার সপ্তম ও শেষ দফার ভোট চলছে। মোদী, অভিষেক সহ অনেকের ভাগ্য পরীক্ষা আজ। অবৈধ দোকানের ভিড়ে ঢাকা পড়ে গেছে যাত্রাবাড়ি শেখ রাসেল পার্ক। পার্কের মধ্যেই গড়ে উঠেছে দোকান। নোংরা আর অপরিচ্ছন্ন পার্কের ভিতরের অংশ। দেখভালের দায়িত্ব ইজারাদার কোম্পানির হলেও কোনো দায়িত্ব পালন না করে বরং কার্যাদেশ না থাকা সত্ত্বেও পার্কের মধ্যে বিভিন্ন রাইড বসিয়ে হাতে নিচ্ছে লাখ লাখ টাকা। সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়ে পার্কের বাইরে টানানো হয়েছে ক্যাফে ভাড়ার সাইনবোর্ডও। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকান। রাজধানী ঢাকার কেন্দ্রে এমন অনেক জায়গায় গড়ে উঠেছে এসব দোকান। তবে অবাক করার বিষয়, ফুটপাতের এই অবৈধ দোকানগুলো গড়ে উঠেছে যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক ঘিরে। পার্কে ঢোকার প্রবেশ পথগুলোর মুখ সংকুচিত হয়ে গেছে দোকানের কারণে। বাইরে থেকে বোঝার উপায় নেই ভিতরে রয়েছে পার্ক। শুধু পার্কের বাইরে নয়, দোকান বসেছে ভিতরেও। সেটা আমি জানা নাই, আমি আজকে আইছি, এই ঘন্টা আনি হয়েছে আমি আইছি। এর আগের কখনো আসেন নাই? আইছি আরো আইছি। আমি একবার সদরে বাবা কেউ দেন প্রথম ধরে কাজ করে, আমি ওই কোনাত বসে ইয়ে করি, বেচা কিনে করি। পার্কের বসার জায়গা এত অপরিষ্কার যে দর্শনার্থীদের কাগজ বা কাঠের টুকরা বিছিয়ে বসতে হয়। আর পার্কে চলে অবলীলায় ধূমপান। খারাপই লাগতেছে, ময়লা মাখবে, এই জন্য বসে রয়েছি কাঠ দেখে। এটা আমরা অনেকবারই জিজ্ঞেস করছি, বলে যে আমরা লোক দিয়ে পয়সা করাবো, খালি বলে। টয়লেট ও ক্যাফে ইজারা নেয়া কোম্পানি দিল্লি দরবারের দায়িত্বে ছিল পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তবে দায়িত্ব পালন না করে পার্কে অবৈধভাবে বিভিন্ন রাইড বসিয়ে হাতে এনেছে অর্থ। ইজারাদার কোম্পানি নিজে ক্যাফে না চালিয়ে ভাড়া দেওয়ার ব্যানারও টানিয়েছে পার্কের বাইরে, যা কার্যাদেশের নিয়ম বহির্ভূত বলে অস্বীকার করেন ইজারাদার। সাইনবোর্ডটা আমি লাগাইছি, যদি এটা কোনোভাবে যদি কম প্রাইজের মধ্যে কেউ যদি খাবারের ব্যবসা করতে চায় তাকে দিয়ে দিই। দক্ষিণ সিটির প্রধান নির্বাহী প্রকৌশলী আশ্বাস দেন, নিয়ম না মানায় ব্যবস্থা নেবেন ইজারাদারের বিরুদ্ধে। অর্থ পরিশোধ করতে হবে, তারপর এটা অনুমোদন নিতে হবে, তারপরে একমাত্র তার সেখানে তার যে বাণিজ্যিক যে কার্যক্রমগুলো পরিচালনা করার কথা সেটি তখন তার সেই অধিকার তারা পাবে। তার আগে সে এটি করার কোনো সুযোগ নেই। সে যদি করে থাকে এটা অবৈধ করছে এবং সেই বিষয়ে আইনানুগভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। চলতি বছরে শেখ রাসেল পার্কের ইজারা এখনো দেওয়া হয়নি কোনো প্রতিষ্ঠানকে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এই মুহূর্তে দুর্গত এলাকায় আছেন সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সুমন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কি সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে?
রিমাল পরবর্তী সময়ে কিন্তু আসলে সাতক্ষীরা অঞ্চলে সেভাবে কিন্তু সহায়তা পেতে আমরা দেখিনি। এখন মূলত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজটি হচ্ছে। একটি প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণের একটি তালিকা প্রকাশ করেন জেলা প্রশাসন মোহাম্মদ হুমায়ুন কবির। এর পরবর্তীতে এখানে এসেছেন একই সাথে আওয়ামী লীগেরও একটি প্রতিনিধি দল আসছেন। তো পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান তিনি কিন্তু এই মুহূর্তে আছেন খুলনাতে, এবং খুলনার কয়রা এবং পাইকগাছা অঞ্চলের ক্ষয়ক্ষতি শেষ করেই তিনি ঢুকবেন শ্যামনগর উপকূলীয় এলাকা, শ্যামনগর বিশেষ করে দ্বীপ ইউনিয়ন গাবুরা এবং এই অঞ্চলগুলো পরিদর্শন করবেন। আমরা এখানে গণমাধ্যম কর্মীরা সবাই উপস্থিত আছি, এবং এছাড়াও একই সাথে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতি নিরূপণ এবং করণীয় নির্ধারণের জন্য এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এস.এম. কামাল হোসেন সহ একই সাথে এখানকার সংসদ সদস্য এবং এখানকার আওয়ামী লীগের প্রতিনিধি দলরা সবাই যুক্ত হবেন। এটি পৃথক পৃথকভাবে একই অঞ্চল পরিদর্শন করবেন, দুটি পরিদর্শন অনুষ্ঠিত হবে। তারা আসা মাত্রই আমরা লিনিয়া আপনার মাধ্যমে যুক্ত করার চেষ্টা করব, এবং তারা যেটি জানাবেন এবং যে করণীয় যেটি বলবেন আমরা অবশ্যই আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। এই ছিল সর্বশেষ। সুমন, অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তী সংবাদে আবারও যুক্ত হবার চেষ্টা করব আপনার সঙ্গে। দেখছেন সংবাদ দুপুর। কুষ্টিয়ার কুমারখালীর হাবাসপুরে 1.5 কিলোমিটার কাঁচা সড়কটি বর্ষায় চলাচলের অনুপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দারা ওই এলাকা ছাড়ছেন। ফলে শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে আবাসনের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বর্তমানে স্কুলটিতে 4 জন শিক্ষক থাকলেও শিক্ষার্থী মাত্র 3 জন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দুপুর গড়িয়ে গেলেও বিদ্যালয়ে ঝুলছে তালা, খালি বেঞ্চে জমেছে ধুলাবালি। 4 জন শিক্ষক বসে অপেক্ষা করছেন 4র্থ শ্রেণীর একমাত্র ছাত্রটির। এই চিত্র কুষ্টিয়ার কুমারখালীর হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 2014 সালে হাবাসপুর আবাসন প্রকল্পে 20 লাখ টাকা ব্যয়ে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। সে সময় 26 জন শিক্ষার্থী থাকলেও এখন শিক্ষার্থী রয়েছে মাত্র 3 জন, আর শিক্ষক রয়েছে 4 জন। বেশিরভাগ দিনই কোনো শিক্ষার্থী আসেন না বিদ্যালয়ে। শিক্ষকরা বলছেন দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্পের রাস্তা ও ঘরগুলো মেরামত না করাই বাসিন্দারা এলাকা ছেড়েছেন, যার কারণে বিদ্যালয়টিতে দিন দিন কমছে শিক্ষার্থী। যোগাযোগ অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে এখানে ফ্যামিলি থাকে না, কিছুদিন থাকার পর চলে যায়, ওদের সঙ্গে বাচ্চারাও চলে যায়। আমাদের রাস্তাটা খুবই দুর্গম, মানে অবস্থা খুবই সংকীর্ণ, খারাপ। এদিক দিয়ে ভাটা আছে কয়েকটা, এই ভাটাগুলোর জন্য মনে করেন যে রাস্তাগুলো আরো বেশি খারাপ হয়ে গেছে। মানে স্টুডেন্ট সংখ্যা দিন দিন কমতেই আছে। 4 জন হলো শিক্ষক আর স্টুডেন্ট হচ্ছে এখন 3 জন। আর আবাসন প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ, মেরামতের অভাবে ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। চলাচলের একমাত্র সড়কটিও কাঁচা হওয়ায় বর্ষার সময় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই আবাসন ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। কেউ জায়গা কিনে চলে গিয়েছে, কেউ বাসা বাড়িতে থাকে, যার যেমন মন বলে সেই সময় চলে গিয়েছে। লোকজন থাকে না, ধরেন রাস্তাঘাটের কারণে কাজ কামের সমস্যায়। সমস্যা হলে তো ধরেন এখানে এত দূর পথ হেঁটে যাওয়া আসা সমস্যা, রাস্তাঘাট ভালো না। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে বলে মনে করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে হয়তো আবার আবাসনের প্রাণ ফিরে আসলে আবার স্কুলটা ইয়ে হবে। যদি না আসে, যদি এরকম অবস্থা থাকে, তাহলে কর্তৃপক্ষ বরাবর যে রিপোর্ট এর আগে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে হয়তো পার্শ্ববর্তী যে বিদ্যালয়টি রয়েছে প্রায় 1 কিলোমিটার মতো মীর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে মার্জ করে দিতে পারে। এদিকে বরাদ্দ না থাকায় এখনই রাস্তা সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ দুপুরে আরো থাকছে। নিউইয়র্কে টি-20-র আগে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হওয়ায় দেশে রাতকানা রোগ প্রায় নির্মূল হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। শনিবার সকালে রাজধানী মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করে কথা বলেন তিনি। এবার প্রায় 2,22,00,000 শিশুকে দিনব্যাপী এই ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় 27 লক্ষ ও 12 থেকে 59 মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় 1,95,00,000। প্রায় 1,20,000
কেন্দ্রে প্রায় 2,40,000 স্বেচ্ছাসেবী ও প্রায় 40,000 স্বাস্থ্যকর্মী এই আয়োজনে যুক্ত আছেন। সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়ানো হবে। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান, তাহলে এই অভিশাপ থেকে আমাদের বাচ্চারা মুক্ত পাবে। সরকারের একটা ভালো উদ্যোগ, যে এরকম একটা আয়োজন করছে, ক্যাম্প করে করে দেখা যায় সবাই উৎসাহী হয়। আমাদের নিজেদের এই টেনশনটা করা লাগছে না যে আমার বাচ্চাকে কবে খাওয়াবো, কোথায় খাওয়াবো, সরকার ঠিক নির্দিষ্ট সময় পরপর নিচ্ছে। দেখছেন সংবাদ দুপুর।